প্রথমত যে পরিবর্তনের আপনি ইঙ্গিত দিচ্ছেন বা যে পরিবর্তন সংস্কারে আলোচনা হয়েছিল অথবা যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, তো সেই বিষয়গুলো নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, অনেক পানি ঘোলা করা হয়েছে। তো শেষ পর্যন্ত তো ওই সংস্কারটা হয়নি, হওয়ার কথাও নয়। কারণ নাকচও হয়নি, না, হওয়ার কথা নয়, নাকচ তো হয়নি। এখন তো একটা নির্বাচন হয়ে গেছে, সো 5 ইয়ার্সে তো আর ভারসাম্য পরেও হতে পারে, বাট এখন আমরা যেটাতে আছি আগে যা ছিল তাই আছে। তো এখন আপনি দেশে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি চলছে, এটাকে আমরা বলি সংসদীয় শাসন ব্যবস্থা। তো পৃথিবীর অনেক দেশেই তো সংসদীয় শাসন ব্যবস্থা আছে। তো পৃথিবীর কোন দেশে, মানে যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি ওয়ার্ক করে, কোন দেশে রাষ্ট্রপতি বা কুইন কিংকে ক্ষমতা দেওয়া হয়েছে ভারসাম্য করার জন্য? এই ক্ষমতা তো পৃথিবীর কোথাও দেওয়া হয়নি। সুতরাং আমাদের দেশে যারা রাষ্ট্রপতিকে আরও ক্ষমতায়িত করতে চান, তাদেরকে তাহলে প্রস্তাবটাকে শুধরাইয়ে নিতে হবে, মানে তাদের প্রস্তাব সংস্কার করতে হবে। সোজা হিসাব হয় আপনি বলেন যে আমরা আমেরিকান সিস্টেম চাই। আমেরিকা যেমন রাষ্ট্রপতি আছে, মানে প্রেসিডেন্ট আছে, দুটা আছে, সিনেট আছে, এবং হাউস অফ আছে, তো দুটা হাউস আছে, এবং তারপরে আপনার বিচার বিভাগ আছে। তো ওখানে ব্যালেন্স অফ পাওয়ারটা ওই সিস্টেমে আছে। তো আপনি সেরকম একটা ব্যবস্থা তাহলে চান, অথবা আপনি ফ্রেঞ্চ মডেল চাইতে পারেন, যেখানে রাষ্ট্রপতিও নির্বাচিত হয় এবং সংসদও নির্বাচিত হয়, সংসদের প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হয়। তো আপনি যদি এই সিস্টেম চেঞ্জ করেন, তখন আপনি ক্ষমতার ভারসাম্য নিয়ে একটা আলাপ আলোচনা করলে ওটা বোঝা যায় যে আমরা ঠিক ট্র্যাকে আছি। বাট বর্তমান যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, সেখানে এই বিষয়টা আলোচনা করে অযথা আলোচনা হবে এবং এখানে তেমন বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আপনি যেটা বলছিলেন যে ফখরুল সাহেব কি পারবেন সুশাসন, মানে তিনি তো সজ্জন, আমরা আশাবাদী হয়েছি, গণমাধ্যমে তার প্রেস ওয়ার্ড দিয়ে অনেক দিন ধরে রাজনীতি করেছেন, রাজনীতি তার অনেক অবদান আছে, অনেক যন্ত্রণা ভোগ করেছেন রাজনীতির জন্য, নির্যাতন ভোগ করেছেন, কারাবরণ করেছেন, 100টার বেশি মামলা ছিল তার নামে। তো এই সব আমরা জানি। বাট উনি তো এখন রাষ্ট্রপতি, ওনাকে রাষ্ট্রপতির যে আমাদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের মধ্যেই ওনাকে চলতে হবে। তো বাংলাদেশের সুশাসন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, এই পুরো বিষয়গুলো কিন্তু আমাদের সরকারের উপর নির্ভর করে, মানে যে সরকারটা এখন নির্বাচিত হয়েছে এবং যারা দেশ পরিচালনা করছেন, মানে এক্সিকিউটিভ বডির উপর নির্ভর করে। সুতরাং সুশাসনের ব্যাপারে রাষ্ট্রপতিকে হঠাৎ করে দায়িত্ব দিতে হবে বা দায়িত্ব নেবেন উনি, এরকমটা মনে করার কোনো কারণ নেই। আমাদের রাষ্ট্রপতির যা যা কাজ আছে ওটা 48 অনুচ্ছেদে আছে। 48 অনুচ্ছেদে 1, 2, 3, 4, 5 আছে। তাহলে তো 1, 2, 3, 4 আমি শেষ করে দিচ্ছি। 1, 2, 3, 4 যা যা আছে ওগুলো আমরা মোটামুটি জানি। 5টা আমরা খুব ভালোভাবে পড়ি না অনেক সময়। তাহলে কিন্তু রাষ্ট্রপতির কাছে এইটুক আছে যে রাষ্ট্রপতির কাছে আপনার প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতে হবে। যদি বিদেশে যান প্রধানমন্ত্রী এসে, সেগুলো আমরা জানি, কিন্তু যদি মির্জা ফখরুল না হয় অন্য কেউ হতো, তাহলে তো দায়িত্ব পরিধি যেমন আইন দ্বারা নির্দিষ্ট করা, তাহলে পরিবর্তন কোথায় হতো? ব্যক্তির কারণে কি পরিবর্তন? 55 বছরে আমি যে জায়গায় ছিলাম সেটা শেষ করি। 55 বছরে কোনো রাষ্ট্রপতি এই 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী কোনো কিছু তার, ওটা তো আছেই যে আপনি রিপোর্ট করবেন, দেশের নীতি নির্ধারণী বিষয়গুলো রিপোর্ট করবেন। সেটা মাঝে মাঝে আমরা হতে দেখেছি, আর অধিকাংশ সময় হতে দেখিনি। আমরা তো ডক্টর ইউনিভার্সিটির সময় একবারও এটা হতে দেখিনি। তো আপনি এই জিনিসটা আছে। তার সাথে লাস্ট লাইনটা হলো যে রাষ্ট্রপতি যদি মনে করেন কোনো একটা বিষয়ে আলোচনা করা দরকার দেশের জন্য, দেশের স্বার্থে, তাহলে তিনি ওটা প্রধানমন্ত্রীকে রেফার করতে পারেন এবং প্রধানমন্ত্রী এটা ক্যাবিনেটে আলোচনা করবেন। তা আমরা 55 বছরে এটা করতে দেখেছি। আমরা শুধু শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি জননিরাপত্তা আইন বিলটা সংসদে ফেরত পাঠানো কিছু তার অবজারভেশন দিয়ে। তো সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে এখনও আছে। আপনি যা যা বলছেন যে রাষ্ট্রপতি যদি মনে করেন তার কিছু করণীয় আছে, উনি কিন্তু এটা করতে পারবেন, কিন্তু উনি কতটা করবেন সেটা তো ওনার উপরে নির্ভর করবে। ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব রিপন, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম হচ্ছে রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন, তো রাষ্ট্রপতির যে সেই ক্ষমতা, সেখানে তার যে সীমাবদ্ধতা, সেগুলোর মানে ব্যতি রেখে বা সেগুলো পাশে রেখে একজন ব্যক্তি মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, সারা দেশবাসী আশাবাদী হয়েছে যে আমরা ভিন্ন কিছু দেখব, বা যেখানে রাষ্ট্র বা সরকার, যেখানে সরকার প্রধান বা সরকার ব্যবস্থা কোথাও ত্রুটি বিচ্যুতি হয়, সেখানে রাষ্ট্রপতি সরাসরি ইন্টারভেন করার হয়তো সুযোগ নেই, কিন্তু কথা হচ্ছে তিনি যেহেতু রাষ্ট্রের অভিভাবক, তিনি সরকারকে
সুপথে চলার জন্য মাঝে মাঝে হয়তো উপদেশ দেবেন। তো সেইখানে মির্জা ফখরুল কি পার্থক্য আনয়ন করতে পারেন পূর্বের যেসব রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন, আপনি কি মনে করেন বা আপনার কি বক্তব্য? ধন্যবাদ আপনাকে। এই আলোচনাটা কেন? বাংলাদেশের একটা সংবিধান আছে, যেই সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন এবং শপথ গ্রহণ করেছেন উনি, এবং যে বিষয়গুলো উনি অঙ্গীকার করেছেন তার বাইরে তো আমার আপনার কারো কিছু প্রত্যাশা করা উচিত না। মনে রাখতে হবে যে বাংলাদেশে, ভারতে আমাদের যে সাংবিধানিক কাঠামো, সেখানে রাষ্ট্রপতির কিছু দায়িত্ব কর্তব্য অ্যাবসলিউটলি ডিফাইন করা আছে এবং উনি সেটা জেনে বুঝেই তিনি রাষ্ট্রপতি পদ অলঙ্কৃত করতে সম্মতি জানিয়েছেন। শুধু ওনার কাছে আপনি স্পেশাল কিছু চাবেন কেন? বিয়ন্ড দ্য কনস্টিটিউশন, অথবা আপনি যে শব্দটা উচ্চারণ করছেন সীমাবদ্ধতা নাই। আমাদের যে সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে তো কোনো সীমাবদ্ধতা নাই। রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য সংবিধানে স্বীকৃত, ওয়েল ডিফাইন্ড। তিনি সেই দায়িত্বটি ডিসচার্জ করবেন। যেমন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, তিনি তার দায়িত্ব পালন করেন। এখন কি আপনি একটা অভ্যুত্থান হয়েছে এবং কিছু জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনি কি সংবিধানের বাইরে তার কাছে কিছু? না, মোটেই না, সংবিধানের বাইরে না। কিন্তু সংবিধানও তো অ্যাবসোলিউট না, সংবিধানও তো পরিবর্তন হয়। তো যখন পরিবর্তন হবে, সেখানে যদি দেশ যদি জাতীয় সংসদ যদি রাষ্ট্রপতিকে আরও কিছু দায়িত্ব অর্পণ করেন, তিনি সেটা ডিসচার্জ করবেন। কিন্তু আমরা যে কথাগুলো আলোচনায় নিয়ে আসছি, রিসেন্টলি আমি নির্বাচিত হওয়ার আগে, উনি নির্বাচিত হওয়ার আগে যখন রাষ্ট্রপতি নির্বাচনে যখন প্রশ্নটা আসলো, তখন থেকেই এক ধরনের একটা আলোচনা শুরু, পার্টিকুলার উনি নির্বাচিত হওয়ার পরে এর বাইরে জন্য তিনি কিছু করবেন কিনা, তিনি এটা করতে নো ওয়ে। না, দায়িত্বের ভিতর থেকে অনেক কিছু করা আছে, যেটা একটা অন্তত উল্লেখ করেছে। দায়িত্বের মধ্যে থেকেই তিনি নিঃসন্দেহে, আমি মনে করি যে তিনি তার কর্তব্য দায়িত্ব অনুযায়ী সংবিধানের পরিধির ভেতর থেকে তিনি নিশ্চয়ই সর্বোচ্চটুকু দেবেন। যেমন যে জননিরাপত্তা বিলের কথা বললো, 55 বছর ইতিহাসে একটা মাত্র বিল। যদি কখনো কোনো রাষ্ট্রপতির কাছে যদি বিবেচিত হয় যে আইনটি আরেকটু পরিমার্জিত হওয়া উচিত, এটা পার্লামেন্টের মেম্বাররা আবার বিবেচনা করতে পারে। ইভেন কোন রাষ্ট্রপতি খুনির আসামিকে দণ্ড মওকুফ করেছেন, সেটা নিয়ে সমালোচনা হয়েছে। এবং হ্যাঁ, সেটা ওনার এখতিয়ারের ব্যাপার। কিন্তু এখন কত উনি এখতিয়ারটা কার বেলায় এখতিয়ারটা খাটাবেন বা কার বেলায় খাটাবেন না, এই পরিমিতি বোধ, এই বিবেচনা বোধ তো আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আশা করতেই পারি। হ্যাঁ, তাই না? আমি নিশ্চয়ই মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ব্যক্তি জীবনে শিক্ষকতা করেছেন, একসময় ছাত্র রাজনীতিও করেছেন, 60-এর দশকের শেষ প্রান্তে করেছেন, তিনি স্থানীয় সরকারে কাজ করেছেন, তিনি একটা বড় রাজনৈতিক দলের বলা যেতে পারে একেবারেই দ্বিতীয় সর্বোচ্চ নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন। তার ত্যাগ বলেন, তার কমিটমেন্ট বলেন, সব কিছু দিয়ে তিনি একজন সজ্জন মানুষ, একজন ভালো বাবা, দলীয় নেতাকর্মীদের কাছে অভিভাবকের মতো। কালকে একটা আলোচনায় একজন খুব ভালো ব্যাখ্যা দিলেন, সেটা লোভ সম্বরণ করতে পারি না, ওটা আবার বিরক্তি করতে। যেমন বলেছেন, উনি অনেক কর্মীর ব্যথায়, কর্মীদের উপর যে নিপীড়ন নির্যাতন হতো, এটা তিনি শোনার পর অনেক সময় কেঁদে ফেলতেন। রাজনৈতিক নেতারা, কেউ আবার এটা বলতো যে রাজনৈতিক নেতারা কাঁদবেন কেন? রাজনৈতিক নেতারা কি সংবেদনশীলতার উপরে বাইরে? তার মধ্যে কি সংবেদনশীলতা থাকতে পারে না? তিনি যখন চিন্তা করেন, আমার একজন ছাত্রকর্মী আমার সন্তানের মতো, তার উপর দিয়ে এইরকম একটা নিগ্রহ গিয়েছে, এরকম একটা নিপীড়নের সম্মুখীন সে হয়েছে, এই কথাগুলো যখন তিনি শোনেন বা শুনতেন, তখন তিনি ব্যথিত হতেন, কাতর হতেন, এবং কখনো কখনো দুফোঁটা চোখের পানি তার চলে আসতো। তার এটা হচ্ছে যে একটা ভালো মানুষেরও একটা প্রতিচ্ছবি এটা, তাই না? তো বলে সব কিছু মিলিয়ে তিনি একজন মানবিক রাষ্ট্রপতিও হয়ে উঠবেন। এবং তারপরে আমি যে কথাটি বারবার মনে করিয়ে দিতে চাই, তিনি তার সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই, সংবিধানের বাইরে নিশ্চয়ই তার কোনো যাওয়ার সুযোগ নেই, এবং সেটাকে আমরা সীমাবদ্ধতা বলবো না, নিঃসন্দেহে এই আলোচনাটা আমরা তুলব না। মনে রাখতে হবে যে বাংলাদেশ হচ্ছে একটা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামোর একটি রাষ্ট্র। এখানে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য সংবিধান একেবারে ডিফাইন করে, নির্দিষ্ট করে দিয়েছে। যেমন আমি ভারতের কথা বললাম, পৃথিবীর এরকম অনেক আপনার ব্রিটেনের রানীর নামই তো সব কিছু হয়। তো ব্রিটেনের রানী কি অনেক কিছু করতে পারেন না? ও দেশের সংবিধান, ও দেশের রাষ্ট্র কাঠামো ঠিক সেইভাবেই নির্ধারণ করা রানী বা রাজার কি রোলটা হবে।
তো এখানেও তাই। সুতরাং ধন্যবাদ ডক্টর রিপন। সম্প্রতি মানে একই সাথে আর কি রাষ্ট্রপতি শপথের পাশাপাশি মন্ত্রিসভাও রদবদল, মানে কিছু রদবদল হয়েছে, নতুন মুখ যুক্ত হয়েছে। আমরা মানে কনভেনশনালি জানি যে তথ্যমন্ত্রী সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা দেখলাম যে আগের তথ্যমন্ত্রীকে পরিবর্তন করে নতুন তথ্যমন্ত্রী দেওয়া হয়েছে। আসলে এইটার মানে কি ব্যাখ্যা, মানে আপনার কাছে কি মনে হয় যে তথ্যমন্ত্রী এই পরিবর্তনের প্রয়োজন ছিল? আমি আমার ছাত্র জীবনের একেবারে ফার্স্ট ইয়ার পিরিয়ডে ছোটোবেলা থেকে লেখালেখি করতাম, তো লিটল ম্যাগাজিন থেকে শুরু করে ছোটোবেলা পত্রপত্রিকা বের করা লেখালেখি ছোটোবেলা থেকে অভ্যাস ছিল। তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আমি প্রথম একটা সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করার সম্পাদক হিসেবে ডিক্লারেশন লাভ করি 1981 সালে। সেই হিসেবে সম্পাদক হিসেবে আমার সম্পাদকীয় জীবনের বয়সটা হচ্ছে আমার 35 বছর। এর মধ্যে বহুবার আমার পত্রিকা নিষিদ্ধ হয়েছে, চড়াই উত্তরায় বহুবার গিয়েছে, তাই না? আবার উচ্চ আদালতের মাধ্যমে কাগজ ফেরত পেয়েছি, আবার বের করেছি, ইত্যাদি ইত্যাদি। তো আমি কখনই দেখিনি যে বাংলাদেশের তথ্যমন্ত্রী, মানে যতগুলো তথ্যমন্ত্রী একেবারে বালক বেলায় সেই তাহিরউদ্দিন ঠাকুরের নাম মনে আছে, তারপরে হাইবুল্লাহ খান সাহেব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তথ্যমন্ত্রী ছিলেন, মোটামুটি সব তথ্যমন্ত্রীর নাম জানি, মনে আছে। আমি কোনো তথ্যমন্ত্রীকে সরকারের মুখপাত্র হিসেবে কাজ করতে দেখিনি। সরকারের ইনফ্যাক্ট মানে একটা থাকা উচিত, মুখপাত্র একটা কনসেপ্ট, এইটা থাকা উচিত ছিল, থাকা উচিত। তো রাজনৈতিক দলেও সেই ধরনের নাই, ইন্ডিয়াতে আছে, অন্য অন্য দেশে তো আছেই। বাংলাদেশে যেমন আমি একসময় আমার দলের অফিসিয়ালি মুখপাত্র শব্দটি পদটি বহন করতাম, আমার নামে সমস্ত প্রেস রিলিজগুলো যেত পার্টির মুখপাত্র হিসেবেই। আমি আপনাদের সাথে মিডিয়াতে মিট করতাম অ্যাজ এ স্পোক্স পার্সন অফ দ্য পার্টি, নট অন্য পরিচয় না।